আজ থেকে প্রায় 149 বছর আগেকার কথা। 1877 সালে জার্মানির ড্রেসডেনে জন্ম নেয় এক ছেলে। নাম তার কার্ল ট্যান্সলার। ধীরে ধীরে সময় পেরোতে থাকে, শরীর ও মনেও বড় হতে থাকে সে। এভাবে একসময় যৌবনে উপনীত হয় ছেলেটি। যৌবনে যে মানুষের মনে কত রকমের স্বপ্ন খেলা করে তা তো কারোই অজানা নয়। সেটা জীবন সঙ্গী নিয়েই হোক কিংবা নিজের চমৎকার একটি ভবিষ্যৎ নিয়ে। এর ব্যতিক্রম ছিল না কার্লো। এরই মাঝে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে। স্বপ্নে অনেক দিন আগে গত হয়ে যাওয়া তার আত্মীয়া কাউন্টেন্সের দেখা পায় কার্ল। কাউন্টেন্স তাকে সেদিন অসাধারণ রূপবতী দীঘল কালো চুলের এক মেয়েকে দেখিয়ে বলেন যে এই মেয়েই হবে তোমার সত্যিকারের ভালোবাসা। স্বপ্নকে অবিশ্বাস করতে পারেনি তরুণ কার্ল, ভুলতে পারেনি স্বপ্নে দেখা সেই রমণীকেও। তাই এরপর থেকেই শুরু হয় তার অপেক্ষার পালা। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তবুও দেখা মেলে না স্বপ্নের সেই রাজকন্যার। ততদিনে কার্লের বয়স ঠেকেছে 43-এ। 1920 সালের দিকে তাই ডোরিস অ্যানা স্যাফা নামে এক মহিলার সাথে সংসার শুরু করেন কার্ল। সুখেই কাটছিল তাদের দিনগুলো। এ দম্পতির ঘর আলো করে আসে আয়শা ট্যান্সলার ও ক্রিস্টাল ট্যান্সলার নামে দুটি সন্তান। তবু কোথায় যেন একটি কি নেই ভাব কাজ করত কার্লের মনে। যৌবনে স্বপ্নে দেখা অসাধারণ রূপবতী সেই নারীকে তিনি ভুলতে পারেনি এই মধ্যবয়সে এসেও। 1927 সাল থেকে তাই আলাদা থাকা শুরু করেন কার্ল ও ডোরিস। আলাদা থাকলেও তারা তালাক দেননি একে অপরকে। কার্ল ট্যান্সলার নিজের নাম পাল্টে করেন কার্ল ভন কোসেন। চলে যান ফ্লোরিডার কি ওয়েস্টে। সেখানে ইউএস মেরিন হাসপাতালে এক্স রে টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন তিনি। এভাবেই শুরু হয় ম্যারিড ব্যাচেলর কার্ল ট্যান্সলার ওরফে কার্ল ভন কোসেলের নতুন পথের যাত্রা। এক্স রে টেকনিশিয়ান কার্ল ভন কোসেলের দিনগুলো কেটে যাচ্ছিল বেশ ভালোভাবেই। এভাবেই কেটে যায় প্রায় বছর তিনেক। 1930 সালের একদিনের কথা। সেদিন দীঘল কালো চুলের সুন্দরী এক তরুণী ফুসফুসের কিছু সমস্যার পরীক্ষা করাতে আসলো ইউএস মেরিন হাসপাতালে। মারিয়া এলেনা মিলাগ্রো ডি হয়স নামের সেই মেয়েটিকে সবাই চিনত হেলেন নামে। তো হেলেনের এক্স রে করারও দরকার হয়েছিল, তাই সে গেল কার্লের কাছে। সাথে সাথেই যেন আকাশ থেকে পড়লেন কার্ল। এই তো সেই মেয়ে যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন অনেক দিন আগে, যাকে তার আত্মীয়া বলেছিলেন জীবনের সত্যিকারের ভালোবাসা হিসেবে। এতদিন পর যেন হারানো কোনো অনুভূতি আবারও জেগে উঠল 53 বছর বয়সী কার্লের মনে। আফসোস, হাসপাতালের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেল যে হেলেন আক্রান্ত যক্ষ্মায়। কার্ল ট্যান্সলার হেলেনকে কোনোদিন তার স্বপ্নের কথা বলেছিলেন কি না তা জানা নেই। তবে এটা জানা গিয়েছিল যে তিনি হেলেনকে নিজের মনের কথা জানিয়েছিলেন। নিয়মিতভাবেই স্বপ্নে পাওয়া রাজকন্যাকে অলংকার ও বিভিন্ন সুন্দর পোশাক কিনে পাঠাতেন তিনি। তবে নিজের শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করেই তার প্রস্তাবে সাড়া দেয়নি হেলেন। কিন্তু তাতে কি, হেলেনের প্রতি কার্লের আগ্রহ তাতে বিন্দুমাত্রও কমেনি। চিকিৎসাবিদ্যায় কার্লের জ্ঞান ছিল অতি অল্প, তবুও মনের জোর ও ভালোবাসার টানে তিনি হেলেনের বাসায় গিয়ে তার চিকিৎসা করানোর প্রস্তাব দেন। হেলেনের পরিবার তার সেই প্রস্তাব সানন্দে মেনে নেয়। এরপর শুরু হয় কার্লের অদ্ভুত চিকিৎসা। বাড়তি কিছু এক্স রে করা আর বিচিত্র সব ওষুধ খাওয়ানোর মাঝেই সীমাবদ্ধ ছিল তার সেই প্রয়াস। এত চেষ্টার পরেও অবশ্য বাঁচানো যায়নি হেলেনকে। 1931 সালের 25 অক্টোবর সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমায় কার্লের স্বপ্নের সেই রাজকন্যা। এ ঘটনায় মারাত্মক ভেঙে পড়েন তিনি। এতকাল অপেক্ষার পর তিনি নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েও তাকে কাছে না পাওয়ার বেদনায় আচ্ছন্ন হয়ে যায় তার মন। হেলেনের শেষকৃত্যের অনুষ্ঠানের পুরো ব্যয়ভার বহন করতে চেয়েছিল কার্ল। মেয়েটির পরিবার এ প্রস্তাবে রাজিও হয়ে যায়। প্রিয়তমার জন্য কোনো সাধারণ কবর বানাতে সায় দিচ্ছিল না কার্লের মন। তাই খরচ করে বেশ বড়সড় এক সমাধিসৌধ নির্মিত হলো হেলেনের জন্য। হেলেনের জন্য কার্লের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিল তার মাও। তাই স্মৃতিস্বরূপ হেলেনের একগুচ্ছ চুল
তিনি উপহার দেন কার্লকে। পরবর্তী 1.5 বছর ধরে নিয়মিতভাবে একটি কাজ করে যান কার্ল। রাতের বেলায় তিনি ছুটে যেতেন কি ওয়েস্ট সিমেট্রিতে। সেখানে তিনি নিশ্চুপ বসে থাকতেন হেলেনের কবরের পাশে। এমন একটি ঘোর লাগা সময়ে একদিন তিনি স্বপ্নে দেখেন যে হেলেনের আত্মা এসেছে তার কাছে, আকুতি জানাচ্ছে তাকে কবর থেকে নিয়ে যাবার জন্য। অন্তত এমনটিই দাবি করেছিলেন কার্ল ট্যান্সলার। প্রিয়তমার এমন দাবি ফেলতে পারেননি। তাই 1933 সালের এপ্রিল মাসে এক সন্ধ্যায় ছোট এক ওয়াগন নিয়ে তিনি চলে আসেন কি ওয়েস্ট সিমেট্রিতে। তারপর ভিড় একটু কমলেই শুরু হয় তার খননযজ্ঞ। কিছুক্ষণ পরই প্রিয়তমার দেহাবশেষ নিয়ে কবরস্থান দ্রুত ত্যাগ করেন তিনি। চলে যান সোজা নিজের বাসায়। প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে পচে গিয়েছিল হেলেনের দেহটিও, কিন্তু প্রিয়তমাকে এভাবে দেখতে কে চায়? তাই মৃত হেলেনকে যতটা সম্ভব জীবিত হেলেনের মতো করে তুলতে শুরু হলো কার্লের অন্যরকম যুদ্ধ। প্রথমেই মেয়েটির হাড়গোড়গুলো তার দিয়ে জোড়া লাগালেন তিনি। ব্যবহার করলেন কোটের হ্যাঙ্গার। নাড়ি ভুঁড়ি পচে পেটের জায়গাও তো ফাঁকা হয়ে গিয়েছিল, সেখানে তিনি ঢুকিয়ে দিলেন ন্যাকড়া। এভাবে শরীরের ভেতরটাকেও যতটা সম্ভব স্বাভাবিক মানুষের মতো স্ফীত করলেন তিনি। হাড় তো গেল, এখন দরকার চামড়া। এর জন্য সিল্ক, মোম ও প্লাস্টার অফ প্যারিসের সাহায্য নিলেন কার্ল। চোখের ফাঁপা গর্ত দূর করতে ব্যবহার করা হলো চশমা, আর পড়ে যাওয়া চুলের জায়গায় নিজে একটি উইগ বানিয়ে লাগিয়ে দিলেন তিনি। সেই চুলগুলো কোথা থেকে এসেছিল শুনবেন? হেলেনের মা কার্লকে যে চুলগুলো দিয়েছিলেন সেগুলোই কাজে লাগিয়েছিলেন তিনি। এবার কাপড় চোপড়ের পালা। হরেক রকম সুন্দর পোশাক, অলঙ্কার আদির সাহায্যে মৃত প্রিয়তমাকে সাজাতে কার্পণ্য করলেন না কার্ল। মৃতদেহটিকে পচন প্রক্রিয়া ধীর করার জন্য বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার করেছিলেন তিনি। দুর্গন্ধ দূরীকরণে ব্যবহার করেছিলেন নানা সুগন্ধি। এভাবেই এককালের স্বপ্নে দেখা ভালোবাসাকে অন্য রূপে, অন্য মহিমা আপন করে নিলেন তিনি। মৃত হেলেনকে পুনরায় জীবিত করার ভূত চেপেছিল একসময় কার্লের মাথায়। এজন্য একটি প্লেনে করে মৃতদেহটিকে স্ট্র্যাটোস্ফিয়ারে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তার বিশ্বাস ছিল যে সেখানে গেলে বিকিরণ ভেদ করে যাবে হেলেনের মৃতদেহ। এর ফলে আবারও হাসতে খেলতে পারবেন হেলেন, হয়ে উঠবেন আগের মতোই প্রাণবন্ত। এভাবেই কেটে যায় প্রায় 7টি বছর। 1940 সালের অক্টোবর মাসের কথা। কার্ল সম্পর্কে বিচিত্র গুজব হেলেনের বোন ফ্লোরিন্ডার কানে এসে পৌঁছালো। এক ব্যক্তি নাকি কার্লের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছিল। তখন সে কার্লকে মানবাকৃতির এক পুতুলের সাথে নাচতে দেখে ফেলে। এমন কথা শুনে সন্দেহ জাগে ফ্লোরিন্ডার মনে। তাই তিনি ছুটে যান কার্লের বাড়িতে, দেখতে চান সেই পুতুল। অবশেষে বেরিয়ে আসে থলের বিড়াল। সত্য উন্মোচিত হয় সবার কাছে। পুলিশ এসে পাকড়াও করে কার্লকে। তবে শেষ পর্যন্ত অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। পরবর্তী অনুসন্ধানে কার্ল ও মৃত হেলেন সম্পর্কে বেরিয়ে আসতে থাকে বিচিত্র সব তথ্য। নিয়মিতই হেলেনের সেই মৃতদেহের সাথে নাচতেন কার্ল, এমনকি রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেনও কার্ল। অবশ্য কার্ল হেলেনের দেহটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 1972 সালে একদল গবেষক দাবি করেন যে হেলেনের লজ্জাস্থানে এক টুকরো কাগজ টিউবের মতো করে ঢুকিয়ে এরপর তার সাথে মিলিত হতেন কার্ল। তবে 32 বছর পর তাদের এমন অদ্ভুত দাবিকে কেউই তেমন গুরুত্ব দেয়নি। ওদিকে হেলেনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর তা নিয়ে পরীক্ষা করেন চিকিৎসক ও প্যাথোলজিস্টরা। তারপর সেটি প্রদর্শনের জন্য রাখা হয় ডিন লোপেস ফিউনেরাল হোমে। সেখানে প্রায় 6800 জন মানুষ দেখতে এসেছিল মৃত হেলেনের অদ্ভুত সেই অবস্থাকে। এরপর আবার কি ওয়েস্ট সিমেট্রিতে কবর দেওয়া হয় তাকে। তবে কবরের অবস্থান গোপন রাখা হয় জনসাধারণের কাছ থেকে। 1944 সালে ফ্লোরিডার প্যাসকো কাউন্টিতে চলে যান কার্ল। স্ত্রী ডোরিস এ সময় তাকে মানসিকভাবে অনেক সমর্থন দিয়ে গেছেন। হেলেনকে হারানোর বিষাদ অবশ্য একটুও কাটাতে পারেননি কার্ল। তাই হেলেনের একটি পুত্তলিকা তৈরি করে সেখানে তার ডেথ মাস্ক ব্যবহার করে ওই পুত্তলিকার সাথেই থাকা শুরু করেন তিনি। 1952 সালের 3রা জুলাই অবশেষে মারা যান কার্ল।
মৃত্যুর 3 সপ্তাহ পরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় তার দেহটি পাওয়া যায়। মৃত কার্ল তখনও জড়িয়ে ধরে রেখেছিলেন হেলেনের পুত্তলিকা। কারো কারো মতে আসলে ওটাই ছিল হেলেনের আসল মৃতদেহ। 1940 সালে পরিস্থিতি ঘোলাটে দেখে সবার চোখের অগোচরে তিনি নাকি আরেকটি মৃতদেহ নিয়ে প্রতিস্থাপিত করে দিয়েছিলেন হেলেনের দেহটিকে। হেলেনের মৃতদেহকে পুনরায় কবর থেকে তুলে আনার দাবিও করে থাকেন কেউ কেউ। আর এভাবেই স্বপ্নে পাওয়া রাজকন্যার সাথে অদ্ভুত এক কাছে আসার গল্প রচনা করে সেই রাজকন্যাকে জড়িয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্ল ট্যান্সলার।